আবার রাষ্ট্রপতি নির্বাচনের 90 দিন টাইম ছিল, 30 দিনের মধ্যে আপনি তড়িঘড়ি করে কেন করছেন? কারণ সামনে সংবিধান সংশোধনের একটা কমিটি হবে এবং সংশোধন হলে রাষ্ট্রপতি যদি 70 কোনো কারণে বাতিল হয়ে যায়, তারপর যদি নির্বাচন হয়, আপনি কঠিন ঝামেলায় পড়বেন। রাষ্ট্রীয়ভাবে বিবেক যা চায় সেই মতে সিদ্ধান্ত না নেওয়ার সুযোগ করে দেওয়াটা হইল 70 অনুচ্ছেদ। আপনি মন যা চাইবে আপনি পারবেন না, এটাই 70 অনুচ্ছেদ নাম্বার 1। নাম্বার 2, বিবেক বিসর্জন দিয়ে রাষ্ট্রপতির পক্ষে ভোট দিয়ে আপনার সদস্য পদ টিকায় রাখতে হবে, এইটা হলো 70 অনুচ্ছেদ। নূর সাহেব বলছেন আওয়ামী লীগের মতো যদি বিএনপিও মুখ ফিরিয়ে নেয় তাহলে জামাতের রাজনীতি করার আর সুযোগ থাকবে না। মুখ ফিরিয়ে নিতে না করছে কি? আমরা তো জামাতের রাজনীতি চাই না। আপনি মুখ ফিরিয়ে নেন না কেন? আমরা তো চাই জামাতের রাজনীতি না থাকুক, আপনারাও চান। আপনি মুখ ফিরিয়ে নেন না, জামাতের কি হবে আপনি ভাববার কি? আপনি মুখ ফিরিয়ে নেন, আই এম গিভিং ইউ দ্য চ্যালেঞ্জ। আপনি মুখ ফিরিয়ে নেন, জামাতের রাজনীতি যে রাজনৈতিক শূন্যতার কথা। শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল, তার আগে আমাদের বিএনপির বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী 10 বছরে। এত কিছুর পরে তার বৈধতা কোথায় থাকে তার? আমি তো বুঝলাম না কেন আপনি কেন তার বৈধতা কিসের? ইলেকশনে নমিনেশন সাবমিট করা হচ্ছে। এত বড় সন্ত্রাসী দলটা, স্বাধীনতার বিপক্ষের শক্তি, দেশ জন্মের বিরোধিতার দলটা এখনো আছে, যাদের কিনে আপনারা মন্ত্রী বানান, জোট করেন, তাদের কিনে ফ্ল্যাগ উড়াই দিতেছেন গাড়িতে। অতীত পাপের কথা বলা যাবে না, না আদি পাপ। শুনেন, আমি তো পাপ করেছে, সে পাপের কথা আমরা মুসলমান এখনো বলি না। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আমরা দেখলাম যে রাষ্ট্রপতির নির্বাচনে এবার স্বতঃস্ফূর্তভাবে বিরোধী দলও কিন্তু প্রার্থী দিয়েছে এবং সরকারি দল থেকে তো প্রার্থী রয়েছেই। সেখানে আমরা দেখছি যে নির্বাচনে স্থগিত চেয়ে রিট খারিজ করা হলো, তারপর আবার নির্বাচনের তফসিল ও 70 অনুচ্ছেদ দিয়ে আদেশের বিরুদ্ধে আপিল করা হলো। যদিও অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন যে রাষ্ট্রপতির নির্বাচনে আইনি বাধা নেই, কিন্তু রিটের যদি আমরা তর্জমাটা বুঝতে চাই কি উদ্দেশ্যে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুইজন সহ-আলোচক আর নিউজ 24 এর দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। 3 জন লোক আলোচনায় আসছে, 2 জনে কিন্তু রেজাল্ট বলে দিয়েছেন কে প্রেসিডেন্ট হবেন। এই ভোটের মানে কি আছে? 2 জনই তো বললেন প্রেসিডেন্ট কি হবে, না বললেও তাই হইতো। কিন্তু মানেটা কি? ইউ আর ওয়েস্টিং টাইম। এবং বাংলাদেশের মতো একটা জাতির কাছে সবচেয়ে লেস ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো সময়। 6 মাস যাওয়ার পরে যখন সবাই টকশোতে এসে বলে 6 মাস কোনো সময় না, মানে একটা নির্বাচিত সরকারের জন্য 6 মাস কোনো সময় না, একটা বারও কি কেউ বলতে পারবেন? তাহলে কবে থেকে গুনবো আপনার সময়? এটা তো রাষ্ট্র, তামাশা না। 2 জন আলোচক বলে দিলেন কে ফলাফল, এবং আমি নিশ্চিত করে বলে দিচ্ছি পৃথিবীর কেউ নাই যে এই রেজাল্ট পাল্টায়। যে রেজাল্ট আমি আগে জানি সেটা নিয়ে তো আমার ড্রামা করার কি প্রয়োজন? ড্রামা কে করছে? রাষ্ট্র, টোটাল রাষ্ট্র। আপনি আমাকে বলেন, প্রিন্স ভাই বললেন উনি একজন অভিভাবক হবেন, ভালো অভিভাবক হবেন আমরা আশা করি। রাষ্ট্রপতি অভিভাবক হয় কখন? যে কোনো সরকারের পতনের পর, যদি স্বাভাবিক প্রক্রিয়া পতন না হয়। তো আমরা কি সেই সম্ভাবনা আবার দেখছি যে উনি ভালো গার্জিয়ান হবেন? ভালো গার্জিয়ান হওয়ার রাস্তায় হলে সরকারের পতন হইতে হবে, যেমনিভাবে শাহাবুদ্দিন সাহেব হয়েছিলেন। রাষ্ট্রপতির ভূমিকা কি শুধুই সরকারের পতনে? পতন ছাড়া তার তো অভিভাবকের দায়িত্ব পালনের সুযোগ নাই। এই আজকে হেলাল বেরাও তো বলছিল রাষ্ট্রপতিকে সরাসরি সাংবিধানিক সংকট হবে, তেমন সংবিধানের একজন অভিভাবক। সেই জন্য বললাম নর্মাল কোর্সে তো তার কোনো ভ্যালু নাই, নো ভ্যালু এট অল। কিন্তু সংবিধান পরিবর্তিত হলে তখন নিশ্চয়ই সংবিধান পরিবর্তন না, যদি রাষ্ট্রের সরকার কোনো কারণে নর্মাল টাইম ছাড়া অ্যাবনর্মাল ভাবে চলে যান তখন মূল্য আছে। এইবার আসেন, জুলাই সনদে যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেগুলো বাস্তবায়িত হলে নিশ্চয়ই ওই আলাপ করে লাভ নাই তো, এক চুল সংস্কার হয় নাই, কবে হবে নোবডি নোজ। এইবার আসেন 70 অনুচ্ছেদটা কি? রাষ্ট্রীয়ভাবে বিবেক যা চায় সেই মতে সিদ্ধান্ত না নেওয়ার সুযোগ করে দেওয়াটা হইল 70 অনুচ্ছেদ। আপনি মন যা চাইবে আপনি পারবেন না, এটাই 70 অনুচ্ছেদ নাম্বার 1। নাম্বার 2, বিবেক বিসর্জন দিয়ে রাষ্ট্রপতির পক্ষে ভোট দিয়ে আপনার সদস্য পদ টিকায় রাখতে হবে, এইটা হইল 70 অনুচ্ছেদ। আমি কিন্তু উল্টোভাবে প্রশ্ন করি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, শেষ করি আমি। বিরোধী দল যেখানে প্রার্থী দিয়েছে আসলে ওখানে আসতেছি জয়ের জন্য সরকারি দল সংসদ সদস্য। আরে ভাই আমি ওখানে আসবো তো, আমি ওখানে আসবো। তাহলে 70 অনুচ্ছেদ হলো আপনার বিবেক কাজে লাগাইতে পারবেন না, 1। 2, আপনার বিবেক বিসর্জন দিয়া আপনার সদস্য পদ টিকায় রাখবেন। এইটা হইল গণতন্ত্র, এইটা হইল গণতন্ত্র। আবার রাষ্ট্রপতি নির্বাচনের 90 দিন টাইম ছিল, 30 দিনের মধ্যে আপনি তড়িঘড়ি করে কেন করছেন? কারণ সামনে সংবিধান সংশোধনের একটা কমিটি হবে এবং সংশোধন হলে রাষ্ট্রপতি যদি 70 অনুচ্ছেদ কোনো কারণে বাতিল হয়ে যায়, তারপর যদি নির্বাচন হয়, আপনি কঠিন ঝামেলায় পড়বেন।
এইবার আসেন যে যেখানে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, বিএনপি কি আসলে এই বিষয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? 70 অনুচ্ছেদ আছে বলে এবং বিএনপির যে সংসদ সদস্য মনে করবে আমি আমার সংসদ সদস্যপদ হারাইতে চাই না, সুতরাং ভোট অন্য জায়গায় যাবে না। কারণ আমরা তো দেখি একটা পদের জন্য কে কি করে, সেই কারণে বলছি। এখন আসুন আপনি তারপরে আপনি বলতে পারেন যে তাহলে বিরোধী দলের প্রার্থী দিল কেন? বিরোধী দলের প্রার্থী কেন দিছে? বিরোধী দলের জোট থেকে কর্নেল অলি সাহেব, তার দল হলো এলডিপি, তাকে চুজ করছে। তার ব্যাপারে যে আপনি কতগুলা কথা বলেন, উনি একজন মুক্তিযোদ্ধা, কোনো সন্দেহ নাই। উনি একজন বীর বিক্রম, কোনো সন্দেহ নাই। উনি জিয়াউর রহমান সাহেবের টয়েসি ছিলেন, কোনো সন্দেহ নাই। এই সব বিষয়গুলো যদি আপনি রোল প্লে করেন তাহলে কোনো সন্দেহ নাই। হেলাল ভাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্রিন্স ভাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, গোটা দেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু নির্বাচনে দুইজন প্রার্থীর একজন বীর বিক্রম, তাকে ভোট দেওয়ার সুযোগ আপনার নাই। এবং আপনি মুক্তিযোদ্ধাকে কোনোভাবে পাশ করাবেন না। তো এখানে একটু প্রশ্ন রাখতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করে জামাত বলছেন কেন? আপনি 11 জনের জোটের। আমরা যদি 71-এর প্রসঙ্গে আসি, কোনোভাবে দায় মুক্তি পেতে চাইছে কে? জামায়াত ইসলামী। আপনি কিসের ভিতরে কি ঢুকাইতেছেন? জামাতের দায় মুক্তি মানে কি? আপনি বলছিলেন যে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করেছে। আমি বলছি যে মুক্তিযোদ্ধাকে প্রার্থী করছে, আমরা যখন মুক্তির পক্ষের শক্তি, সেটার কারণে আপনার রেজাল্টটা কি হয়? আপনি একটা চিত্র পাবেন যে মুক্তিযোদ্ধা প্রার্থী ব্যর্থ। এইবার যে 71-এর দায় হয়েছে তাদের স্বাধীনতা। আরে আমি সেটাই বলছি, খালি প্রশ্ন করলে তো হবে না। জামাত ইসলামের এই যে প্রশ্ন আনেন, মনে হয় কি যে আমি উত্তর দিব কেন? আচ্ছা, তারপরেও দিচ্ছি। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে উত্তর দিবেন। বেশ, জামাতে ইসলামের মাপ চাওয়া উচিত কিংবা ক্ষমা চাওয়া উচিত। টকশোতে এসে অনেক সাহেবরা বলছেন, আমি একমাত্র লোক বলছি কেন? আপনি এসে মাপ চাইলে, জাতির কাছে মাপ চাইলে মাপ করে দেবেন কেন? 30 লক্ষ লোক নাকি হত্যা হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, এটা মাপের কি তামাশা নাকি? বরং পক্ষান্তরে যারাই সেখানে বলে তারা তার জামাতের সহায়তা করে। কেন? আপনি বিচার চাইবেন কি প্রিন্স ভাই? 30 লক্ষ লোক মারছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আপনি তারে মাপ চাইলে মাপ করে দিবেন মানে কি? আমি আবারও বলছি, জামাতের বিরুদ্ধে এই কমপ্লেন রাজনৈতিক কমপ্লেন না রিয়েল কমপ্লেন? রিয়েল কমপ্লেনের বিচার করেন, তামাশা না রাষ্ট্র। আমি কি বুঝাতে পেরেছি? আমি যেই জায়গায় প্রশ্নটি রাখতে চাই যে জামায়াত ইসলাম, আপনি বলছিলেন যে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সবার জানা, নিশ্চিত পরাজয় জেনে বিরোধী দল কেন প্রার্থী দিয়েছে? তারা কি আসলে একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করার মধ্য দিয়ে কোনোভাবে দায় মুক্তি করতে বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছে যে মুক্তিযুদ্ধের বিষয়টা মুখে মুখে, না না, মুক্তিযুদ্ধের বিষয়টা মুখে মুখে, প্র্যাকটিক্যালি নয়। তারা তো মুক্তিযুদ্ধ পাস করবে। তারা কিন্তু সেই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। কারা? সংবিধান সংশোধন কমিটির কথা বলছি। আর সংবিধান সংশোধন আপনি যাবেন কেন? গেলেই কি না গেলেই কি? আপনি যত মতই দেন, 251টা সিট তো তাদের আছে, এখানে কি আলাপ করতেছেন আমরা? বরং তারা কোনোভাবে নিতে পারে কিনা পটায় টটাইয়া একটা বৈধতা নেওয়ার জন্য যে এই সংশোধন কমিটির মধ্যে বিরোধী দল ছিল, গেলেই কি না গেলে কি? আপনি কেন লেট হচ্ছে কেন? যে কোনো সংশোধন আপনি পারেন, যে কোনো আইন আপনি পাস, দেরিটা হচ্ছে কেন? কারণটা কি? রাষ্ট্রের টাইম আপনি এভাবে নষ্ট করতে পারেন না। যেখানে ভোটের অধিকার খর্ব করে দিছে, আপনার চিন্তা করার অধিকার খর্ব করে দিচ্ছে যে অনুচ্ছেদ, সেইটা বহাল থাকার পর আপনার টাইম। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব ছিলেন আজকে আমাদের প্রধানমন্ত্রী যে রাষ্ট্রপতি, তাকে দিবেন মনোনয়ন, ঘোষণা করে দিলেই তো হয়। সেকেন্ড থটের কিছু নাই তো এখানে। প্রার্থী দিয়েছে কিন্তু আবার সংবিধান সংশোধন কমিটিতে আবার ভোট হবে প্রকাশ্যে, ভোট হবে প্রকাশ্যে, অর্থাৎ কে ভোট দিচ্ছেন কাকে, এটা প্রকাশ্য। সেই প্রক্রিয়া তো অনুসরণ করা হয়েছে। কি এটা? আমি বলছি এটা কি ইলেকশন? ডপলার রিসার্চের জরিপে উঠে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট 66.3% মানুষ। কিন্তু আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে সরকার এক ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। ধন্যবাদ। আমি এটা যদি এডমিটও করি, 66% তার লোক পক্ষে, ওকে, জরিপ যখন একটা করছে, 34% তার বিরুদ্ধে, সেটা মাথায় রাখতে হবে। সিম্পল উত্তর। এবার আসলে আমি ওনাকে একটা জবাব দিই। আমাকে একটা জিনিস বলেন তো, নির্বাচন যখন আহ্বান করে নির্বাচন কমিশন, তখন জামাত আবেদন করে কিভাবে? রাজাকার, মুক্তিদের বিপক্ষের শক্তি, এই দেশের বিরোধী শক্তি, রাষ্ট্র অ্যালাউ করে কেন তাকে? এখন নিষিদ্ধ করি নাই আমরা, এই কারণে নিষিদ্ধ করা হয়েছে, আদালত কিন্তু আবার তাকে ফেরত দিছে। আমি কি রাষ্ট্র মানবো না রাষ্ট্রের আইন মানবো? কি মানবোটা কি? আপনাকে তো বলতে হবে। আপনি রাজনৈতিক দলের বৈধতা পায় কিভাবে সে? আমি তো বুঝলাম না। শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল, তার আগে আমাদের বিএনপির বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী 10 বছরে।
এত কিছুর পরে তার এই বৈধতা কোথায় থাকে তার? আমি তো বুঝলাম না কেন আপনি কেন তার বৈধতা কিসের? সেই ইলেকশনে নমিনেশন সাবমিট করা উচিত। ডেমোক্রেসিতে অনুযায়ী আপনি একদিকে তার রাজাকার, সেটা বলতেই হবে। আর আওয়ামী লীগ আপনি তো রাষ্ট্রের জন্য ভয়ানক ক্ষতিকারক রে ভাই। আমি এই জিনিসটা আমি জানতে চাই, যারা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, রাষ্ট্রের দেশ মানে না, যারা দেশ মানে না, রাষ্ট্রের জন্মের বিরোধিতা করছে, তাদেরকে যদি আপনি হেলাল ভাই এখানে বসে বলেন গণতন্ত্র, তাহলে ওইটা কথাটা কেন বলবেন আপনি? আমার প্রশ্ন, তাকে কেন সব দল ঐক্যমত হয়ে তাকে বাদ দিলে সে উঠবে কিভাবে? আমি তো আর ঠিক বুঝতে পারি না কেন তার দরজাটা আপনি বন্ধ করতে পারেন না? বহুদলীয় গণতন্ত্র আমার দরকার নাই, আমি বহুদলীয় গণতন্ত্র, হিজবুত তাহরির, আরো কি আছে, ওই যে কারা সন্ত্রাস করে, কারা নিষিদ্ধ ইসলামী সংগঠন করে, মাঝে মাঝে গ্রেফতার করে 2 জন 4 জন, মানে কি তাইলে এটা? এত বড় সন্ত্রাসী দলটা, স্বাধীনতার বিপক্ষের শক্তি, দেশ জন্মের বিরোধিতার দলটা এখনো আছে, যাদের কিনে আপনারা মন্ত্রী বানান, জোট করেন, তাদের কিনে ফ্ল্যাগ উড়াই দিতেছেন গাড়িতে। অতীত পাপের কথা বলা যাবে না, না আদি পাপ। শুনেন, আমি তো দ্বিমত করছি না। পাপ করেছে সেই পাপের কথা আমরা মুসলমান এখনো বলি না। আদি পাপ তো কেউ ভাই, আমি মাপ চাই আপনি, মানে আমি আপনার মাপ চাচ্ছি না, আমি আদি অপরাধ যারা, সেই অপরাধীর সাথে ধরেন আপনি এমন একজন অপরাধী আপনার জীবনের সাথে আপনার সাথে আছে, আপনি তার জিন্দেগিতে তার সাথে হাত মিলাইবেন না, আপনি জীবনভর তার দূরে থাকবেন। সমাজ বিচ্ছিন্ন মানুষ তো হতে পারছে না। তাইলে আপনি একদিকে দেখেন আপনি আদালত তাকে নিবন্ধন ফেরত দেয়, নির্বাচন কমিশন নমিনেশন গ্রহণ করে, বাছাই পর্ব থাকে, জনগণ ভোট দেয়। এই যে 68টা সিট পাইলো, কতটা লোকে ভোট দিছে, কত পার্সেন্ট? দেশে যদি আপনি এই মুহূর্তে ধরেন আওয়ামী লীগ নাই, তার কথা বাদ দিলাম, আপনি 100% লোকের যে 66% জরিপ, এইটা যদি আওয়ামী লীগ সহ ধরি, আমি তর্কের খাতিরে, মোট জনসংখ্যার, তাহলে 66% যদি বিএনপির পক্ষে, মানে তারেক রহমান সাহেবের পক্ষে থাকে, তাহলে 34% তার বিপক্ষে। এই 34% তাইলে জামাত এনসিপি সহ 11 দলীয় জোটের পক্ষে। 6% মানুষ প্রধানমন্ত্রীর কাজে অসন্তোষ প্রকাশ করেছেন, আর 12.1% কোনো মতামত দেয়নি। আমি সেটাই তো বলতে, 12% মতামত দেয় নাই। বাকি যারা আছে তারা তাহলে বিরোধী জোটের সমর্থক আপনি ধরবেন, সরকার বিরোধী থাকলে। তাহলে আমার কথাটা হলো এই, একটা স্বাধীনতার বিপক্ষ শক্তি, আমি আবারও বারবার রিপিট করতেছি যে এই দেশের রাজনীতি কিভাবে করে, রাজনৈতিক ক্ষমতা নিষেধ করতে পারেন না কেন? অ্যাডভোকেট আবুল রাজা কি করেছেন? নুরুল হক প্রশ্ন তুলেছেন যে বিএনপি মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে কিনা জানতে চাই। আমি একটু যুক্ত করি, আমি উনি প্রশ্ন করেন তো এইজন্য এরনার লাগে না। এখন জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ কি আসলে বিএনপির উপর নির্ভর করছে কিনা? হ্যাঁ, সেটাই বলছি। নাম্বার 1, নূর সাহেব বলছেন আওয়ামী লীগের মতো যদি বিএনপিও মুখ ফিরিয়ে নেয়, তাহলে জামাতের রাজনীতি করার আর সুযোগ থাকবে না। মুখ ফিরিয়ে নিতে না করছে কি? আমরা তো জামাতের রাজনীতি চাই না। আপনি মুখ ফিরিয়ে নেন না কেন? আমরা তো চাই জামাতের রাজনীতি না থাকুক, আপনারাও চান। আপনি মুখ ফিরিয়ে নেন না, জামাতের কি হবে এটা আপনি ভাববার কি? আপনি মুখ ফিরিয়ে নেন, I am giving you the challenge. আপনি মুখ ফিরিয়ে নেন, জামাতের রাজনীতি, যে রাজনৈতিক শূন্যতার কথা এইবার আসেন। আপনার রাজনীতি শূন্যতা দেখার দরকার নাই, কারণ 16 বছর যে হাসিনা দেশ চালাইছে, বিরোধী দল কিছু ছিল না। এইবার আসেন, ফেসিবাদের বিদায় হওয়ার কারণে জামাত 68টা সিট পাইছে না। এর সাথে প্রিন্স ভাই যেটা বলছে সেটাই বলছি, আমি সেটাই বলছি। আমি একটু বলি, ইসলামী ব্যাংকের আরডিএস প্রজেক্ট থেকে 22,000 কোটি টাকা অনেকদিন ধরে, 22,000 কোটি বাংলাদেশে যে আমরা কালচার দেখতে যে 22,000 কোটি আর 22 লাখ কোটি, এটা যারা ক্ষমতায় থাকে তাদের টাচ করে না। 22,000 কোটি টাকা। আমি যেটা বলতেছি আপনাকে, ফেসিবাদ বিদায় হয়েছে বলে জামাত 68টা সিট পাইছে, তাইলে জামাতকে ক্ষমতায় না আসতে দেওয়ার জন্য ফেসিবাদ থাকা দরকার। আমি মনে করি স্বাধীনতা বিরোধী শক্তি থাকার চেয়ে ফেসিবাদ থাকা ভালো। আপনি বলেন যে বিকল্প, না, আপনি যা বলছেন তার জবাব দিচ্ছি। 2 নম্বর আপনি আসেন, ফেসিবাদ থাকলে না হয় জামাত নাই থাকে, ফেসিবাদ থাকলে বিএনপি তো থাকতে পারে নাই, বিএনপিও তো থাকতে পারে নাই। গত 15 বছর পার্লামেন্টে কয়টা সিট নিয়ে রয়েছে? তাহলে ফেসিবাদ না থাকলে বিএনপিও ক্ষমতায় থাকে, ফেসিবাদ না থাকলে জামাত তো বেশি আসন পায়। তাইলে এখন যদি আপনি জামাতের আসন কমাইতে হয়, তাহলে ফেসিবাদ দরকার, অথবা বিএনপির দরকার জামাতের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, তাহলেই তো মনে করেন বিলুপ্ত হয়ে যাবে। 2008 সালে যখন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হয়, 2007 সালে 111-এর ফলে এই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এটা একটা লম্বা আলোচনা। সেখানে আমরা 29টা সিট পেয়েছিলাম, যে নির্বাচন বাংলাদেশের এই যাবৎকালে সবচেয়ে মতলববাদী নির্বাচন। ইভেন 24, 18, 14 এই যে বিনা ভোট, রাতের ভোট, মাফিয়া ভোট, এইসব ভোটকেও হার মানাইছে 2008 সালের নির্বাচনটা।
তখন থেকে যে ফ্যাসিবাদের উত্থান, মানে স্বৈরাচারের উত্থান, পরে ফ্যাসিবাদ, পরে মাফিয়া, সেই সময়ও কিন্তু বিএনপি রাজপথে আন্দোলন করে গেছে। এবং আমরা সর্বশেষ 18-র যে মতলববাজি নির্বাচন, আমাদের সমস্ত সিট 8-10 জন লোক আমাদের এমপি হয়েছিল, তাই না? তোমার আগে বিএনপি ফ্যাসিবাদের আমলেও ফাইটটা দিয়েছে। অথচ এই যে জামাত যে কত বড় ফ্যাকুলিটেটিভ ক্যারেক্টার, মানে সুবিধাবাদী ক্যারেক্টার, দেখেন ফ্যাসিবাদের আমলে তারা ঝঞ্ঝাট 28 অক্টোবর 23 সালে তারা আপনার কলেজের সামনে, ওই যে নটরডেম কলেজের সামনে প্রোগ্রাম করলো, আমাদের প্রোগ্রামে ক্র্যাকডাউন হলো। মানে এস্টাবলিশমেন্টের সাথে জামাতের সবসময় একটা মাখামাখি ছিল। যখন 86-এ যখন এরশাদ ছিল ক্ষমতায়, তখন কেউ নির্বাচনে এলো না, যেহেতু আওয়ামী লীগ দৌড় মারলো, জামাতও দৌড় মারলো। অসংখ্য ধন্যবাদ। তার মানে এস্টাবলিশমেন্টের সাথে আলটিমেটলি বিকল্প একটা শক্তি লাগবে। আমি এক সেকেন্ড একটা বলি, এই আলোচনায় যেটা আসলো, আপনি মুক্তিযুদ্ধ বাংলাদেশ এইটাকে তো মানতেই হবে, উপায় নেই। তাহলে যতক্ষণ না পর্যন্ত যারা ক্ষমতায় আছে বা অন্যরা, এইখানে আপনি একটা বিকল্প মুক্তিযুদ্ধের পক্ষে অন্য নীতিনিষ্ঠ শক্তির উত্থান না ঘটতেছে, ততক্ষণ পর্যন্ত এই পেইন আমাদেরকে নিতে হবে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছে। জামাতের সাথে হেলাল ভাই যেটা বললো, জামাতের যে প্রশাসনের একটা অংশের সক্ষতা, এস্টাবলিশমেন্টের সাথে সক্ষতা, জামাতের সাথে বিএনপির সক্ষতা, এই দুইজন মন্ত্রী বানানো হইলো। আবার জামাত বিএনপি যেবার নির্বাচন করলো, সেখানে জামাত 68টা সিট পাইলো। আবার নুরুল হক নুরু বলল বিএনপি মুখ ঘুরাইলে জামাত বিলুপ্ত হয়ে যাবে। তো এই জামাত বিলুপ্তটা যেহেতু সবাই চায়, আমি আজকে হেলাল ভাই প্রেজেন্সে বললাম বিএনপি অচিরেই জামাতের কাছ থেকে মুখ ফিরিয়ে নেক এবং তার বিলুপ্ত হোক। স্বাধীনতা বিরোধী শক্তি এখনো কি রাজনীতিতে প্রাসঙ্গিক? রাজ্জাকি ভাই একটা জিনিস ভুলে যাচ্ছে, যে 71 সালে যে পাপ জামাত ইসলাম করছে, সে যে কোনো ভাবে যদি রাজনীতি সাস্টেইন করে, তাই বলে কি তার পাপ মুছে যায়? সেটা তো অন্য কথা। গ্লাস ফাইটে গেছে। হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন করেছি। প্রিন্স ভাই তখন ছাত্রনেতা ছিলেন, আমরাও ছাত্রনেতা ছিলাম। হোসেন মোহাম্মদ এরশাদ রাজনীতিতে এখন সাস্টেইন করে, তার দল সাস্টেইন করছে, কোনো না কোনো ভাবে তো আছে। একবার তো 35টা সিটও পেয়েছিল। তারপরে কি হোসেন মোহাম্মদ এরশাদকে আমরা স্বৈরাচার বলতে কি দ্বিধা করবো? স্বৈরাচার বলা আর দেশবিরোধী বলা এক না। তাকে দেশবিরোধী না, তাকে স্বৈরাচার মানে তো দেশবিরোধী ভাই, স্বৈরাচারই দেশবিরোধী। এখন দেখেন না, থার্ড আপনি আমার বলতে দেন, দেখেন 24-এর গণ অভ্যুত্থানে গণহত্যার আসামি হাসিনা দেশ থেকে পলাতক। ভবিষ্যৎ কি আমরা জানি না, আমরা অনুমান করতে পারি তার রাজনৈতিক মরণ হয়েছে, সে রাজনীতিতে রিজেক্ট, অ্যাবান্ডেন্ট, সে আমরা মনে করি পরিত্যক্ত, রিডান্ডেন্ট, সবকিছু মনে করি। কিন্তু জানি না ভবিষ্যতে কখনো রাজনীতি সে তার দল আওয়ামী লীগ করে, তাকে কি আমরা গণহত্যাকারী দল বলতে পারবো না? তাকে কি আমরা এই 24-এর যে হাজার হাজার মানুষের রক্ত তার হাতে, এটা বলতে পারবো না? তিনি রাজনীতি করতে পারছেন বলে কি আমি তাকে সম্মান করে দেবো? একজন দাগী আসামি, মনে করেন আপনার সচ্ছম কারাদণ্ড হয়েছে, ফাঁসির থেকে সচ্ছম কারাদণ্ডে সে আইন দিয়ে বেরোয় আসছে, তাকে কি আমি হত্যাকারী বলতে পারবো না? নুরুল হক নূর একটা প্রশ্ন রেখেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, বিএনপি মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে। আমি এই বিষয়ে আপনার উত্তর নিব। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্ট যে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আজিজুল বারী হেলাল, যেমনটি আমরা দেখলাম প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, বিএনপিও মুখ ফেরালে জামায়াত রাজনীতি করতে পারবে। তিনি আর উল্লেখ করেছেন জামায়াতের মূর্খ নেতাকর্মীরা কি কথা উপলব্ধি করতে পারে। ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বলেন, জামায়াত শিবিরের অতি উৎসাহী কর্মীরা যতই লাফালাফি করুক, জামায়াত কখনোই দেশের কোনো মেইন স্ট্রিম রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না। কি এই কথাটার একটা আপনার একাডেমিক ব্যাখ্যা এরকমই দাঁড়াবে যে, দেখেন বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দল হলো বিএনপি এবং আওয়ামী লীগ। ওয়ান সেট আপনের ছিল তারা। আওয়ামী লীগ যে কোনো কারণে আপনার গণহত্যা এবং ফ্যাসিবাদের কারণে তারা এখন নো হায়ার, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। তো 3 নম্বর দল ছিল জাতীয় পার্টি, 4 নম্বর দল ছিল জামাত ইন টার্মস অফ ভোটার, আপনার 4 নম্বর। কিন্তু এই ফ্যাসিবাদের বিদায়ের পরে 2 নম্বর এবং 3 নম্বর দলের ডিসঅ্যাপিয়ারের ফলে যেটা ভ্যাকুম সৃষ্টি হয়েছে, ওই ভ্যাকুমে জামাত ইসলাম আসে, মানে চতুর্থ সারির একটি রাজনৈতিক দল এখন হ্যাপেন্স টু আপনার সেকেন্ড রাজনৈতিক দল। তাহলে কি বলতে চাইছেন রাজনীতি শূন্যতার সুযোগে জামায়াত ভ্যাকুম তৈরি হয়েছে? আমি সেই ভ্যাকুমটা আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি, আমরা আমাদের
ধারণা ছিল রাজনৈতিক বিশ্লেষণে আমি বিএনপির রাজনীতি করি, কিন্তু আমার মনে হয়েছিল যে আরেকটি শক্ত রাজনৈতিক দল দরকার এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বিদায়ের ফলে। সেটা আমার ধারণা ছিল এনসিপির মাধ্যমে সেটা তৈরি হবে, কিন্তু যে কোনো কারণে হোক এনসিপি, এইটা ব্যাখ্যা আমি যাবো না, এনসিপি এবং জামাত একটা মার্চ করছে, একটা 11 দল করছে। কিন্তু ভবিষ্যতে যদি এনসিপি তাদের নিজস্ব রাজনীতিটা করতে পারে, তাহলে আমার বিশ্বাস জামাত ইসলাম যে ভ্যাকুমটা এখন পূরণ করছে, এই ভ্যাকুমটা এনসিপি পূরণ করবে। তখন জামাত কিন্তু আর মেইন স্ট্রিমের রাজনীতি থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল। জনাব রহিদ হোসেন প্রিন্স, এর আগে অ্যাডভোকেট আবু হেনা রাজাকে প্রশ্ন রেখেছিল যে স্বাধীনতা বিরোধী শক্তি কিভাবে বাংলাদেশের রাজনীতিতে এখনো প্রাসঙ্গিক। সেই জায়গা থেকে আমি নুরুল হক নুরের বক্তব্য যদি যুক্ত করি, যেমনটি আজিজুল বারী হেলাল বলছিল যে রাজনৈতিক শূন্যতার কারণে জামায়াতের উত্থান, আপনিও কি এই বিষয়টি ভেবে দেখছেন? ছোট করে উত্তর এটা। প্রথমে এটা খুবই কারেক্ট যে তাদের মুক্তিযুদ্ধে যে ভূমিকা বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকা উচিত না, আমরা এখনো এটা মনে করি, এই কথা বারবার বলছি। কিন্তু এবার মনে রাখেন ওই যে তারা আসলো কিভাবে, প্রথমে তো কিছুটা না সুযোগ দেওয়া হয়েছে। আরেকটা মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধের সময় 100 ভাগ লোক তো আর এইদিকে ছিল না, তার বিরোধী শক্তি ছিল, তারা তো আছে। ওই যে ভোটের কথা হেলাল সাহেব বললেন যে ভোটটা একটা, যেহেতু তাদেরকে যখন ভোটের সুযোগ দেওয়া হয়েছে একটা আছে, সুতরাং আছেই তো, সেটা ফুলে ফেপে উঠেছে। বরঞ্চ আমি বলি এইবারে যেটা দেখছেন ভ্যাকুম একটা ব্যাপার, কিন্তু আরো কয়েকটা ব্যাপার ছিল, এটা মনে রাখেন। এবং সেটা আপনি সেই দোষ আমাদেরকে দিতে পারেন যে বিকল্প মুক্তিযুদ্ধের অন্য শক্তি আপনারা তো বিকল্প হতে পারলেন না। আমি সেটা গ্রহণ করার পক্ষে যে এই ধরনের বিকল্প আর একটা শক্তি, নীতিনিষ্ঠ শক্তি না হওয়াতে সুযোগ নিয়েছে। কিন্তু ভোটে শুধুমাত্র ভ্যাকুম বললেও আমার বিবেচনায় কারেক্ট হবে না, এটা আরো মূল্যায়ন হচ্ছে। দেখা যাবে যে পরিমাণ টাকার খেলা ভোটে তারা করেছে, যে পরিমাণ ওই যে বিশেষ জায়গার টিকিট বিক্রি তারা করেছে, হ্যাঁ, মানে এই ধরনের ঘটনাবলী এবং মানুষের কাছে এটা মনে রাখেন। আর বাইরেরও নানা ঘটনা ছিল, একটা প্রচার যেটা 111-এর ধারা যে প্রচলিত রাজনীতিগুলো ফেল করেছে, একবার তাদের দেখলে কি হয়, এমন একটা হাইপ তারা তোলার কাজটা করতে পেরেছে, গুপ্ত থেকে সুপ্ত থেকে বট বাহিনী দিয়ে নানাভাবে একেবারে ক্যাশ টাকা, বললাম তো টাকার খেলা একটা কল্পনাতীত। এইগুলো বরঞ্চ আমাদের দেখা দরকার। কিন্তু এটা মনে রাখতে হবে যে তাদের তো একটা অংশ আছেই, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি ছিল না, আপনি 70-এর ভোট এক অংশ ছিল না তাদের, আমরা তো 100% ভোট তো এখানে আসে নাই। তারপরে আমাদের এই সময় যারা ক্ষমতায় ছিল তাদের ব্যর্থতায় তারা এই সুযোগটা পেয়েছে। বরঞ্চ আমি ওনার ওই কথাকে খুবই কারেক্ট আমি অ্যাপ্রোচে ধরি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে স্বীকার না করে ওই সময় মানবতা বিরোধী অপরাধ করে তারা কিভাবে রাজনীতি করার সুযোগ পায় সেটা আমাদেরকে রিভিজিট করেই এটা দেখতে হবে। এবং এইবারেও যেভাবে তারা তাদের যে পরিমাণ ভোট বা আসন, সেইটা যদি আমরা ঠিক মতো বিশ্লেষণ করে বিকল্প শক্তি সমাবেশ না করতে পারি, তার জন্য আসলে আমাদের আজিজুল বারী হেলাল যে প্রশ্নটি অ্যাডভোকেট আবু হেনা রাজাকি রেখেছেন, সেই প্রশ্নটি আপনার কাছে এটা খুবই পপুলিস্ট, do not take it otherwise. I don't want to undermine and critique you, মানে উনি কিন্তু একজন অ্যাঙ্কর, এখন আমার সাথে বক্তব্য দিচ্ছেন না। ভাই একটা খুব জনপ্রিয় কথা বলছেন যে উই আর ওয়েস্টিং টাইম, কিন্তু বাই ডিফল্ট একটা কথা আছে, বাই ডিফল্ট আপনি বাংলাদেশে 91-এ আমার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে গেছি, তা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পৃথিবীর এমন একটা দেশ দেখাতে পারবেন না যেখানে এই পদ্ধতিতে নির্বাচন হয় না। এখন যেহেতু ওই যে বললাম বাই ডিফল্ট, হেলাল ভাই আমার ভাই, আমি একটা কথা বলি, আমি তো এখানে তো দ্বিমত নাই, কিন্তু আপনার দলীয় ভাবে কি আমরা আস্থার সংকটে ভুগি যে আমার প্রার্থী অন্য কাউকে ভোট দিতে পারে? সেজন্য পৃথিবীর কোন দেশে আছে এই 70 অনুচ্ছেদ? সেটা তো আমি বলছি, আমি এটাও বলছি যে আপনি বলছেন যে উই আর ওয়েস্টিং টাইম, উই আর নট ওয়েস্টিং টাইম, উই আর মেইনটেনিং এ প্রসিডিওর। আমরা একটা প্রসিডিওর মেইনটেইন করছি। যেহেতু দেখেন আজকে আপনাদের যখন যে বার কাউন্সিল নির্বাচন হয়, তখন যদি আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকে, আপনি কিন্তু আগের থেকে বলতে পারেন না যে আমি জিতে গেছি। ওই নির্বাচনে যে স্কুল যে আপনাকে মানতে হয়। তা আমাদের যেহেতু এটা পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট, সুতরাং প্রেসিডেন্ট নির্বাচন হবে ইনডাইরেক্ট ভোটে। তা আমরা বলছি যে আমি আর প্রিন্স ভাই যেটা বলতে চেষ্টা করছি, যেহেতু এখানে বিএনপি ভার্সেস বিরোধী দলের ভোটের সংখ্যা আমাদের অর্ধেকেরও কম, 3 ভাগের 1 ভাগ, সুতরাং আমি বলছি যে বাই ডিফল্ট আমরাই জিতছি। আর আপনি যদি বলেন উই আর ওয়েস্টিং টাইম, তাহলে জনগণ ভুল মেসেজ পাবে, কারণ উই আর মেইনটেনিং এ প্রসিডিওর। এখন আছেন 70 আর্টিকেলে। অ্যাডভোকেট আবু হেনা রাজাকি কিন্তু আরেকটি প্রসঙ্গ যুক্ত করেছে যে 70 অনুচ্ছেদের সংখ্যা থেকে আপনারা তড়িঘড়ি করে রাষ্ট্রপতি নির্বাচন করতে হাঁটছেন। 70 আর্টিকেলসে অনুযায়ী আমাদের এমপিদের কিছু বাইন্ডিংস আছে, সেইটা জুলাই চার্টারে চেঞ্জ করে আপনাদের ওই যে প্রিন্স ভাই আর আমি যেটা বললাম যে আপনার অর্থ বিল আর ওইটা নো কনফিডেন্স এবং জরুরি অবস্থা, এইগুলোর সময় আপনার দলীয় সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আর সবগুলো ফাঁকা। কিন্তু যেহেতু জুলাই চার্টার এখনো ইমপ্লিমেন্ট হয়নি, কিন্তু এবার দেখেন উনি যেটা বললেন যে এখানে ক্যান্ডিডেটটাকে প্রিন্স ভাই খুব সুন্দর করে বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মুক্তিযোদ্ধা, কর্নেল অলিও একজন মুক্তিযোদ্ধা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা
বৃহৎ রাজনৈতিক দলকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানে বিজয় লাভ করেছে, দলকে ঐক্যবদ্ধ রেখেছে। পাশাপাশি দেখেন কর্নেল অলি আহমেদ আপনার ফ্রিডম ফাইটার টার্ন ইনটু এ সেই রাজাকার, সেই হিসাব করে দেখেন, কোর্স ফ্রিডম ফাইটার টার্ন ইনটু রাজাকার। আমি এই কথাটা এই জন্যই বললাম, তিনি একসময় আমাদের দলেরই নেতা ছিলেন, স্ট্যান্ডিং কমিটি নেতা ছিলেন। আমি এই জন্য বললাম, আমাদের দল 2001 সালে যখন পার্লামেন্ট নির্বাচন করি, আমাদের তখন নির্বাচনী ঐক্য হয়েছিল জামাত ইসলামের সাথে। লোহাগাড়া এবং চন্দনাইশ এই আসনটা আমরা একটা জামাত পেয়েছিল, একটা বিএনপি কর্নেল অলি ভাইকে দিয়েছিলাম। অলি ভাই এমন বক্তব্য দিল যে রাজাকারের সাথে আমরা নির্বাচনী ঐক্য করেছি, এবং তিনি আমাদের এই কথা না মেনে বিএনপিকে অনেক কথাবার্তা বলে উনি নিজে ওখানে প্রার্থী হলেন। উনি চেয়েছিলেন যে উনি একটা দাঁড়াবেন, ওনার ওয়াইফ একটা দাঁড়াবেন, বুঝছেন। বিএনপি যখন রাজনৈতিক নির্বাচনী ঐক্য যেহেতু হয়েছে, সেহেতু একটা জামাত পেয়েছে, একটা বিএনপি পেয়েছে, তখন গালি গালাজ করে উনি দল ছেড়ে চলে গেলেন, নিজের দলও গঠন করলেন। তাহলে এমন একজন প্রার্থীর সাথে একজন নিরেট ঝানু এবং বিশ্বাসী রাজনীতিবিদ